গুড ইভিনিং। লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই মিলিতে আছো। এটা নতুন ফোনে ভিডিও। কালকে একটা স্যামসাংয়ের ফোন কিনতে বাধ্য হয়েছি। তোমাদের বলেইছিলাম আমি ভিডিও করতে একটুও পাচ্ছি না। খুব অর্ডিনারি ফোন, হাইফাই কিচ্ছু না, জাস্ট কাজ চালাবার জন্য। কী ফোন সেটা আমি কালকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো কালকে একটা বিষয় উঠে এসেছিলো, দুর্গাপুরের দুইজন ছেলে, তারা কেউ এডিটর, কেউ যে দেবদিনার পেজ দেখাশোনা করতো বা ফটোগ্রাফার হবে, তারা দাবি জানিয়েছিল যে তাদের পাওনা টাকা দেবলিনা দেয়নি। কেন জানি না, আমার না, যদিও ওদের কথার কোনো বেস পাওয়া যাচ্ছিল না, তবুও কোথাও মনে গিয়ে মেনে নিতে খুব অসুবিধা হচ্ছিল। এই জন্য অসুবিধা হচ্ছিল যে এত বড় একটা সেলিব্রিটি মেয়ে মানুষ, যার লাইফস্টাইল এত হাইফাই, যে হাইফাই জিনিস ব্যবহার করে, লাইফস্টাইল অত্যাধিক হাই, সে সামান্য কাজ করিয়ে টাকা দেবে না কেন? খুব খারাপ লাগছিল। এবং বারবার নানা রকম প্রশ্ন মনের কোনায় উঁকিয়েও দিচ্ছিল, যদিও আমি কাল ভিডিও করিনি। তো আজকে দেবলিনার সকালবেলা ওর চ্যানেল থেকে যখন ওই ছেলেদের ওই দুই ছেলের, মানে এডিটরের নামঠাম বলছি না, কোনো ক্লিপিং ইউজ করছি না, তার একটাই কারণ, আমার ছোট্ট এক মাইক্রোস্কোপিক চ্যানেল, বারবার বলি যে কথা, যদি কোনোভাবে ইউটিউব অ্যাকশান নেন যেটা রিউজ কন্টেন্ট হিসাবে, চ্যানেলের বিরাট ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আমি কোনো রকম ইউজ করলাম না। আপনারা নিশ্চয়ই এতক্ষণে সবাই শুনে নিয়েছে ওরা কী বলেছে। ওরা কালকে কি বলেছিল? ওরা বলেছিল যে দেবলিনার ফ্যামিলি ওয়ান কাইন্ড অফ মিথ্যাবাদী, তারা কাজ করিয়ে টাকা দেয়নি, তারা হসপিটালে ভর্তির নাটক করে। 1.5 বছর আগেও এরকম নাটক করেছিল। ফোন করলে ফোন পাওয়া যায় না, দিদি ফোন ব্লক করে দেয়, সুইচ অফ করে দেয়, ফোন ধরে না, এরকম বিবিধ অভিযোগ। আজকে তারা বলছে, সেই ভিডিও প্রাইভেট করে দিয়ে আজকে বলছে আমরা দিদি পর্যন্ত পৌঁছতেই পারিনি। ইয়েস, এটাই হলো আসল কারণ। তোমরা দিদি পর্যন্ত পৌঁছতেই পারোনি, কারণ একটা সেলিব্রিটি পার্সনদের, তারা কোনো কাজ নিজে হাতে করে না, তাদের একটা অফিসিয়াল টিম থাকে। সে টিমের কেউ ভুলবশত, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত তোমাদের ডিউ পেমেন্ট হয়তো দিয়ে উঠতে পারিনি, সেটা দেবলিনা জানতো না। তোমরা ওয়েট করেছিলে, দেবলিনা জানতো না, সেই জন্য তোমরা তোমাদের প্রাপ্য টাকা পাওনি। কিন্তু তোমরা সেই সময় অবাক লাগলো এটা ভেবে, আইনে আশ্রয় নাওনি। তোমরা কি বললে? আমরা সাধারণ মানুষ, সোশ্যাল মিডিয়া এসে বললে কেউ চিনে না। সোশ্যাল মিডিয়া আসবে কেন? ইউটিউব কি কোর্ট? এখানে চিটিংবাজি করলে, কেউ ফ্রড করলে, এখানে কি তার বিচার হয়, রায়দান হয়? তোমাদের তো যাওয়া উচিত ছিল আইন আদালত, আছে তো দেশে সেই বস্তুটা। সেখানে গিয়ে কেন বলনি যে আমাদের কাজ করিয়ে প্রাপ্য টাকা দেয়নি? তারা যখন কভারেজ করতো, অটোমেটিক্যালি দেবলিনা নন্দী চলে আসতো। নিউজ মিডিয়া যখন কভারেজ করতো যে দেবলিনা নন্দী কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি, অটোমেটিক্যালি চলে আসতো। তোমাদেরকে অত দায়িত্ব নিয়ে দেবলিনা নন্দীকে অপদস্থ করার কোনো দরকার, মানে কী বলবো, অপদস্থ করার, মানে যেটা যদি টার্গেট থাকে অপদস্থ করা, তোমাদের কোনো করতে হওয়ার দরকার নেই। তোমরা যদি সেই সময় সোশ্যাল মিডিয়ায় আসনি, কেউ চিনবে না বলে দরকার নেই তো চেনা। আইন আদালত আছে, আইন আদালতে এলেই সেখানে তোমরা যদি দেবলিনা নন্দী তো সেলিব্রিটি, তোমরা না সেলিব্রিটি হও, দেবলিনা নন্দী এরকম ফ্রড করেছে জানলে সেখান থেকে ঠিক নিউজটা ভাইরাল হয়ে যেত, এবং তখন সেই আইন আদালতের মাধ্যমেই তোমাদের ফেসটাও ভাইরাল হয়ে যেত। যাই হোক, তোমরা হয়তো ইউটিউব কোর্টের আশায় বসেছিলে। ইউটিউব কোর্ট যখন দেবলিনা নন্দীকে নিয়ে কাটাছেড়া করবে, সেই সময় আমরা দাও মারবো, সেইটাই করেছো। তোমাদের ভাগ্য খুব ভালো, কারণ এই ভাগ্যিস ইউটিউব এই সুযোগটা করে দিয়েছে, ইউটিউব কোর্ট এই সুযোগ করে দিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় এসে দেবলিনা নন্দীকে হ্যারাস করার মানসিকতা জন্মেছিল তোমাদের। যাই হোক, ইউটিউব কোর্টটা খুব অ্যাক্টিভ। একদিন না, 24 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে রায়দান করে দেয়। সেক্ষেত্রে তোমাদেরও করেছে, তোমাদের প্রাপ্য টাকা তোমরা পেয়ে গেছো। আমার শুধু ভয় করে, এখন দেবলিনার যে অ্যান্টি হাওয়া চলছে, যেহেতু প্রভা নন্দী চুপ, সেই হেতু, যদি প্রভা নন্দী কথা বলতো অন্য কেস হতো, যেহেতু প্রভা নন্দী চুপ, সবাই ধরে নিচ্ছে যে দেবলিনা নন্দী
অ্যাডজাস্ট করতে পারেনি। ওরা ভালো মানুষ বলে ওরা চুপ আছে। এটা একটা দারুণ স্ট্র্যাটেজি খেলেছে এরা, দারুণ স্ট্র্যাটেজি। বোবার শত্রু নেই, একটা কথা আছে, বোবার শত্রু নেই। হাউমাউ করে সবসময় সব কথা বলতে নেই, সেটা দেবলীনা নন্দীও বোঝেনি, আর তাও আবার সোশ্যাল মিডিয়ায়। তার যদি মেন্টালি কোনো শ্বশুরবাড়ি থেকে সে নির্যাতিত হোক, যাই হোক, আইন আদালতের যদি দ্বারস্থ হতো অনেক বেটার হতো, ইউটিউবে যদি না আসতো অনেকটা বেটার হতো। নিজের রেসপেক্ট যেমন ছিল তেমনই থাকতো, কিছুটা হলেও তো তার রেসপেক্টটা গেছে। তার মূর্খামি বোকামি যাই বলি না কেন সেই জন্যই হয়েছে। এখন একটা সময় মনে হয় এই দুটো ছেলেকে দেখে অনেকেই না ফ্রড করার একটা আকাঙ্ক্ষা হলেও হতে পারে, যে আমরাও যাই, গিয়ে বলি দেবলীনা নন্দীর কাছে আমরাও টাকা পাই। সে হতে পারে সুইপার, সে হতে পারে দেবলীনা নন্দীর বাড়ির কী বলে ল্যান্ডলর্ড, যেহেতু ওরা রেন্টে থাকে, ল্যান্ডলর্ড হতে পারে, গাড়ির ড্রাইভার। সুযোগের সদ্ব্যবহার। জানি দেবলীনা নন্দী এখন জোর গাড্ডায় পড়েছে, সেই সোশ্যাল মিডিয়ায় নিজের মান সম্মানকে বাঁচাবার জন্য সব কিছু করতে রাজি, যা বলবো তাই মেনে নেবে। এই দুই ভাই যে টাকা পেত কি পেত না, সমস্ত বিচার্য বিষয়, আমরা কিছুই জানি না। এগুলো দেখে মনে হয় যে দেবলীনা নন্দীর কে ইউজড করার জন্য আমাদের সমাজে অনেকেই এখন দাঁড়িয়ে আছে। এরকম অসংখ্য দেবলীনা নন্দী আমাদের সমাজে আনাচে কানাচে ঘুরে আছে, নির্যাতিত মেয়েরা আছে, পুরুষও আছে, মেয়েরাও আছে। সবার তো সোশ্যাল মিডিয়া নেই যে এসে বলবে, নেই। দেবলীনা নন্দী সোশ্যাল মিডিয়া স্ট্রং, সেই জন্য সে সোশ্যাল মিডিয়াটাকেই আইন আদালত প্ল্যাটফর্ম করে নিয়েছে। যাকে সবচেয়ে আশ্চর্য লাগছে যেটা, যে দেবলীনা নন্দী ভালোবাসার ভিডিওগুলো দেখতে দেখতে না আমরা ভালোবাসাহীনতা খুঁজে পাচ্ছি না, যারা কন্ট্রোভার্সি করছি। সত্যি কথা বলতে ভালোবাসাহীনতা খুঁজে পাওয়া খুব চাপের ব্যাপার। কোথাও হয়তো গাড়ি করে যেতে যেতে দেবলীনা নন্দী বলছে আমরা এখন খেতে যাচ্ছি, কোথায় খাবো, হয়তো প্রভা নন্দী বলছে যেখানে মাথা খাওয়া যায় সেখানে খাবো। একজন এসছিল তো অফ করে উঠে গিয়েছিলাম। আচ্ছা, যেমন বলছিলাম, প্রভা নন্দী বলেছে তো যেখানে মাথা খাওয়া যায় সেখানে চলো। এই কথাটা যেমন প্রভা নন্দীর মুখ থেকে আমাদের শুনতে ভালো লাগেনি, ঠিক সেই রকম একদিন দেবলীনা নন্দী করেছে, প্রাং ভিডিও করেছে, মানে যেন অ্যাজ ইফ চুলটা কেটেছে। প্রভা নন্দী চুল কাটা পছন্দ করেন, ওর চুলটা খুব ভালোবাসে। তো ফ্লাই করে যখন এসেছে, আসার পরে এরকম দেখছে যে দেবলীনার চুল কাটা, প্রচণ্ড রেগে গেছে, খুব অসন্তুষ্ট, মানে অন ক্যামেরায় দেখাচ্ছে যে ও খুব কষ্ট পেয়েছে। যাই হোক, দেবলীনা নন্দী পর বলল আমি কখনো তুমি যেটা অপছন্দ করো আমি সেটা কখনো করি, দেখো আমার চুল যেমন তেমন আছে, এবার খুশি তো, একটু মুখটা বেজার করে আছে। তখন দেবলীনা নন্দীর গালটা ধরেছে এক্সপ্রেশনলেস, এটা খুব বলে দেবে এক্সপ্রেশনলেস। তখন প্রভা নন্দী বলছে আমার কিন্তু খুব জ্বর আসছে, তখন বেশ রাত্রির মনে হয়। তখন দেবলীনা নন্দী বলছে ও তাই কি হবে, আমার তখন শো আছে, আমাকে বেরোতে হবে। এই জায়গায় অন্য কেউ থাকলে, সকল কোনো এরকম সিঙ্গার বা অন্য কেউ না হলে, তাই মানে ওয়াইফ অ্যাজ এ ওয়াইফ অ্যাটেন্টিভ হয়ে যেত হাজব্যান্ডের শরীর খারাপ। তো এইভাবে টুকরো টুকরো করে যদি ওদের ভিডিওসগুলো দেখা যায়, দেখবে দুজনারই ফল্ট আছে, নেই যে তা না, মানে ফল্ট বলবো না, এটা মোস্ট নর্মাল, কাঙ্ক্ষিত, দুজনেই জব করছে। আবার এও দেখা যায় প্রভা নন্দী রাত 3টে বেরিয়ে যাবে ফ্লাই করতে, দেবলীনা নন্দী উঠে ড্রেস আয়রন করছে, রাত 3টের সময় উঠে ড্রেস আয়রন করছে যে তার হাজব্যান্ড ফ্লাই করতে, এটাও আছে। কাকে দোষ দেবো বলুন তো? গিফট, হয়তো প্রভা নন্দী গিফট ভালোবাসে, আর দেবলীনা যেহেতু সহজেই সেটা সব, মানে তার কাছে কোনো গিফট কেনাটা ব্যাপার না, সে এক্সপেন্সিভ গিফট কিনেও দিত। রিসেন্ট যেটা খুব কথা হচ্ছে, চর্চিত হচ্ছে ট্রলি, সেই 19,000 টাকা দিয়ে নাকি ওর মা দিয়েছে, একটু বিশ্বাসযোগ্য? দেবলীনা নন্দী তার মাকে প্রতি মাসে পেড করে, সেখান থেকে জমি হয়তো তার মা দিয়েছে জামাইয়ের জন্য। 31 ডিসেম্বরে তো কোনো শাশুড়ি দিতে পারে না, তো জামাই ষষ্ঠী না অন্য কিছু, বা পুজো নয়, জন্মদিন নয়, জামাই ষষ্ঠী না জন্মদিন না পুজো যেখানে শাশুড়িরা দেয়, এটা 31 ডিসেম্বর। এটা একটা হাজব্যান্ড ওয়াইফ দুজনকে দিলেও দিতে পারে। তো এক্ষেত্রে কেন দিচ্ছে দেবলীনা, কেন এটা দেওয়া বললো মা দিয়েছে? আমরা সবাই জানি যে মার সাথে একটা
মানে শাশুড়ির জামাই একটা বন্ডিং নষ্ট হয়ে গেছে। শাশুড়ি মেয়ের ফ্ল্যাটের সামনে এলো, জামাইয়ের পছন্দ করে না বলে ওপরে ওঠে না, নিচে থাকে। দেবলীনা চেষ্টা করছে যদি গিফট দিয়ে হাজব্যান্ডের মনটা ভোলানো যায় তাহলে মাটা উপরে উঠতে পারে। এরকম ছোট্ট ছোট্ট অসংখ্য ঘটনা ওদের ভিডিওসের মধ্যে পাওয়া যায়, যেখানে কখনো মনে হয় দেবলীনা ঠিক, কখনো মনে হয় প্রবাহ ঠিক, কখনো মনে হয় প্রবাহ ভুল, কখনো মনে হয় দেবলীনা ভুল। মানে আতশ কাচের মতো খুঁজতে হচ্ছে নিখুঁত কিছু ফল্ট আইডেন্টিফাই করার জন্য, কিন্তু খুব চাপ। অনেকটা গরুর দুধে সোনা খোঁজার মতো। মানে আমাদের কেউ কিছু মনে করো না, রাজ্য রাজনীতিতে একজন বলেছিল গরুর দুধে সোনা পাওয়া যায়, তো অনেকটা সেই রকম আমার লাগছে এখন। মানে আমি সত্যি একার সময় ভাবি, মানে আমার মনে হয় যে দেবলীনার মতো একজন বিচক্ষণ মেয়ে কেন নিজের ফ্যামিলি প্রবলেম সোশ্যাল মিডিয়ায় নিয়ে এলো, কেন এলো? তাদের সাংবাদিক বন্ধু থেকে আরম্ভ করে সব তো আছে, তাদের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে অন্যরকমভাবেও তো স্টেপটা নিতে পারো, তাহলে সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্ট হতো না। নাম্বার 2, ওর ভাঙা সংসার হয়তো আবারও জোড়া লাগতে পারত। এইটা আমার প্রচণ্ড আক্ষেপ লাগে। আমি মনে করি ভাঙাটা যতটা সোজা, গড়াটা ঠিক ততটাই কঠিন, করাটা ততটাই কঠিন। আর যে মেয়েটা সংসার ভালোবাসে, স্বামী ভালোবাসে, বাচ্চা ভালোবাসে, তার কাছ থেকে এটা যথেষ্ট পেনফুল, যথেষ্ট পেনফুল। এখন শুনলাম সে কাউন্সেলিং হচ্ছে, হবেই। তার মনের অন্তরে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধটা কত দূর মনের মানে অন্তরে অন্তঃস্থল পর্যন্ত গেছে, একমাত্র কাউন্সেলিং যারা করছে বা সাইকিয়াট্রিস্ট যারা আছেন তারাই এটা খুঁজে বার করতে পারবে, অন্য কারোর পক্ষে সম্ভব নয়। এবং সেটা যতক্ষণ না খুঁজে না বার হচ্ছে ততদিন পর্যন্ত মেয়েটি সুস্থও হবে না। এবং আমি একটা আর্জি জানাতে পারি সোশ্যাল মিডিয়ায়, কারোর যদি দেবলীনা নন্দীর বিরুদ্ধে কোনো রকম ক্ষোভ থাকে, কোনো গ্রিভ্যান্স থাকে, এখন কাইন্ডলি আর ওকে ভঙ্গুর করতে সোশ্যাল মিডিয়ায় আশ্রয় নেবেন না প্লিজ। কারণ অলরেডি মেয়েটা ভেঙে আছে, হ্যাঁ, তাকে ভাঙাকে না ভেঙে চুপ থাকাটাই বরং ভালো আমার মনে হয়। এটা কমপ্লিটলি আমার মনে হয় যে কোনো মানুষ যখন ভেঙে যায় তখন আর তাকে ভেঙে লাভ নেই, তখন তাকে জোড়ার চিন্তা করতে হবে মানসিক জোর দিয়ে। এটা দেবলীনা নন্দীর ক্ষেত্রেও প্রযোজ্য। তার যে লাইভগুলো সে করেছিল সেগুলো কিন্তু কোনোটাই এখন আর নেই। জানি না সে ভেতরে ভেতরে কী ডিসিশন নিতে যাচ্ছে, প্রভা নন্দীর সাথে তার আবার কোনো ফোনাফোনি হয়েছে কি না জানা নেই। নিশ্চয়ই জানতে পারবো, আজ নয় কাল। এরা সেলিব্রিটি পার্সন, কোনো কিছুই খবর চাপা থাকবে না। এক্ষেত্রে তো ভাইরাল, এক্ষেত্রে তো কখনোই নয়। তো এটাই একটা রিকোয়েস্ট এই ভিডিওর মাধ্যমে, যদি কেউ মনে করো যে দেবলীনা নন্দীর কাছ থেকে কোনোভাবে আঘাত পেয়েছো, দিস ইজ নট প্রপার টাইম যে সে আঘাতটাকে রিভেঞ্জ নেওয়া, সে আঘাতের বিরুদ্ধে রিভেঞ্জ নেওয়ার জন্য দিস ইজ নট প্রপার টাইম। সময়ের উপর ছেড়ে দাও, সময় নিশ্চয়ই জবাব দেবে। আর যদি অন্য কোনোভাবে তার পর্যন্ত পৌঁছানো যায় পৌঁছাবার চেষ্টা করো, কিন্তু সে অলরেডি তো ভেঙে গেছে, আর সোশ্যাল মিডিয়ায় তাকে ভেঙে চলে লাভ নেই। দেখো তার হাজব্যান্ড প্রবাহ নন্দীও কিন্তু কোনো রকম মুখ খোলেনি, তার এত কিছু হয়ে যাওয়া সত্ত্বেও এটা কিন্তু তো প্রশংসার দাবি রাখেই। তবে ভেতরে ভেতরে সে যদি কোনো কিছু করে থাকে সে করতেই পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে সে কিন্তু তার স্ত্রীকে বেআব্রু করেনি। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। তা সে যখন বেআব্রু করেনি, আমার মনে হয় না অন্য কোনো আদার্স পার্সন, ফ্যামিলি পার্সনের, দেবলীনা নন্দীর ফ্যামিলি পার্সনের বাইরে কোনো লোকের এই সময় এসে দেবলীনা নন্দীকে বেআব্রু করাটা ঠিক হবে, এটা আমার মনে হয়। কারণ যে মানসিক রুগী হয়ে যায় তাদেরকে স্টেডি রাখাটা খুব চাপের। সেই সব ফ্যামিলির ওপর যে কী বয় সেসব তারা জানে। যে দেবলীনা নন্দীর ফ্যামিলির ওপর যে কী ঝড় যাচ্ছে সেটা তারা সব থেকে ভালো বোঝে। আমি এর কিছুদিন আগে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম, এগুলো সুনামি, একটার পর একটা আসতে থাকে। যারা একবার অ্যাটেম্প্ট করে ফেল করে না, তাদের মনে যদি ডিপ্রেশন ভরপুর থাকে তারা বারংবার অ্যাটেম্প্ট করে সেই ডিপ্রেশন থেকে যতক্ষণ না বের হতে পারছে। এখন প্রপারলি কাউন্সিলিং, প্রপারলি তাকে নজরদারি করে রাখতে হবে। এই সময় তাকে কোনোভাবে মনের থেকে ভেঙে ফেলাটা ঠিক নয়, মানসিক মানবিক দিক নয়। যতই খারাপ হোক, অনেকের চোখে খারাপ থাকুক না, খারাপ
যাকে আস্তে আস্তে এফবিতে কিন্তু চর্চা অনেক কমে আসছে দেবলীনা নন্দীকে নিয়ে, আমাদের ইউটিউবেও চর্চা কমে আসছে, আগামী দিনে হয়তো আরোটা কমে আসবে যদি না এরকম উদ্ঘাট বটের মতো আগাছা না এসে সোশ্যাল মিডিয়া এসে যদি বেআব্রু না করে দেবলীনাকে। এইটুকুই, আজ এই পর্যন্ত। তাহলে আরেকটা কথা লাস্টে বলে যাই, এটা তো নতুন ফোনে শ্যুট করলাম, ফটো কেমন আসছে, আগেরটা ভালো না এটা ভালো, একটু কাইন্ডলি বলবে। যদিও খারাপ হলে আমার কিছু আর এখন করার নেই, কারণ খুবই অর্ডিনারি একটি ফোন, জাস্ট আমার কাজ চলে যাবে, এটুকুই। আমার দরকার নেই কোনো লাক্সারি, আমি নিজে খুব লাক্সারিয়াস লাইফ লিড করি না, আমার ভালোও লাগে না। যাই হোক, তবু ক্যামেরা কোয়ালিটি যদি খুব পুয়ার হয়, তোমাদের যদি দেখতে অসুবিধা হয়, সাউন্ড কোয়ালিটি যদি খুব পুয়ার হয়, তোমাদের দেখতে অসুবিধা হয়, সেটা তোমাদের অধিকার আছে সেটা বলার, তোমাদের পূর্ণ অধিকার আছে সেটা বলার, তোমরা নিশ্চয়ই বলবে। আমার ভিডিও কেমন লাগলো সেটার সাথে সাথে আমার এই ফোনের সাউন্ড এবং ফটো কোয়ালিটি কেমন সেটা অবশ্যই বলে যাবে। তো আজ এই পর্যন্তই থাকলো। দেবলীনার সুস্থতা একান্তভাবে কাম্য, সুস্থ হয়ে সে তার পেশায় জয়েন করুক, এটাই চাইব। আর কি নানা রকম ভুলভাল তথ্য, যেমন দেখো বলতে ভুলে যাচ্ছিলাম, পাড়া এই যাতে দুটো মেয়ে এসে বলেছে যে পাড়ার লোকেরাও বলেছে যে সায়কের সাথে যখন তখন বাইকে বেরোয়, এটা সবাই জানে। সায়কের ইয়ে মানে কী বলবো, মানে প্রমোশনাল ভিডিও যেটা হয় সায়ক আর দেবলীনা করে, সায়কের কো অ্যাক্ট্রেস দেবলীনা, দেবলীনার কো অ্যাক্টর সায়ক, জাস্ট এইটুকুই রিলেশন। প্রমোশনাল ভিডিও সায়কের সাথে, সে মিউজিক ভিডিও হোক, প্রমোশনাল ভিডিও হোক, সবই কিন্তু দেবলীনার সায়কের সাথেই 90% করে। সেই জন্য সায়কের কো অ্যাক্ট্রেস দেবলীনা, দেবলীনার কো অ্যাক্টর সায়ক, এই রিলেশনটাকেও কত নগণ্য থেকে নগণ্যতম পর্যায়ে নিয়ে গিয়েছিল। এর থেকে বোঝা যায় যে মানুষের রুচিবোধ আস্তে আস্তে কতটাই নেমে যাচ্ছে। এই আর কি, যাকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো, আমার ছোট্ট চ্যানেলটাকে বাঁচিয়ে রেখো, এইটুকু আবদার করে যাই তোমাদের কাছে। আর কোনো রকম ক্লিপিং আমি ইউজ করলাম না, আবারও বলছি চ্যানেলে, নাহলে আমি ওই ক্লিপিংগুলো দিয়ে আমি ইচ্ছে করলে না ওদের ভিডিও থেকে, মানে দেবলীনাদের ভিডিওস থেকে ক্লিপিং নিয়ে আমি পজিটিভ নেগেটিভ দুজনেরই অ্যানালিসিস করতে পারি। এটা প্রভাব পজিটিভ, এটা দেবলীনার পজিটিভ, এটা প্রভাব নেগেটিভ, এটা দেবলীনা নেগেটিভ, ক্লিপিং দিয়ে বোঝানো যেতে পারে। কিন্তু আমি ওই রিস্কটা নিতে পারলাম না, সম্ভব নয়। যেটুকু বোঝাবার মুখ দিয়ে কথার মাধ্যমে বোঝাবার চেষ্টা করলাম। ওকে, বাই, টাটা।